এই দেখো এখন কি অন্ধকার, মার সব কাজ হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি মামা বাড়ি। এখনো তো সময় আছে। এই দেখো আমার বুনু উঠে গেছে, চুল আঁচড়াচ্ছে। দেখো মামা বাড়ি যাওয়ার সবার একটা টান আছে। ছুটকি অন্যদিন ওঠে, কত রাত এখন উঠে গেছে। আর এই যে বাবা ওইদিকে জুতো পরছে। আমার জুতোটা বের করেছো? ছোটগুলো কি নিবি? আবার বলে আরেকটা কিটক্যাট আবার চকলেট। বাবাকে ধর, বাবাকে ধর। কত? আচ্ছা হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে যাচ্ছি বাড়ির দিকে, প্রায় 2.5 বছর পর। খড়গপুর ছেড়ে কোথাও যাওয়া হয়নি। এই ছুটকি হওয়ার পর এই প্রথম, আর ছুটকিরও কিন্তু এই প্রথম ট্রেন জার্নি। সৌমি তো ভীষণ খুশি, ও অনেক দিন পর একটু ট্রেনে উঠতে পেরেছে। আগে আমরা মাঝে মাঝেই যেতাম, কিন্তু ছুটকি হবার পর থেকে আর যাওয়া হয়নি। ছোট বাচ্চা কাচ্চা নিয়ে সাহস হয়নি যাবার, যে কোথায় কি হয়, ছোট বাচ্চা ট্রেনে জার্নি করতে পারবে কি না, তো এই জন্য যাওয়া হয়নি। আর আজকে আমরা রাত 2টোর সময় খড়গপুর থেকে ট্রেন ধরেছিলাম। আর আমার তো সারা রাতই ঘুম হয়নি, কারণ যাব বাচ্চা কাচ্চার এ জিনিস ও জিনিস গুছিয়েই যাচ্ছি। তবুও 1 ঘন্টা মতো একটু ঘুমিয়েছিলাম। আর ছুটকি এই দেখো ট্রেনের মধ্যে পুরো ঘুমিয়ে গেছে। আমরা নামবো নবদ্বীপ। তো নবদ্বীপ হয়ে যাব। নবদ্বীপ হয়ে গেলে আমাদের বাড়ি যাওয়ার সুবিধা হবে। ভিডিওটা শুরু করেছিল সৌমি। ওই বলল যে মা আজকে আমি একটু ভিডিও করি, দেখো মা বুনু উঠে গেছে। মানে ছুটকিও আজকে আমাদের সঙ্গেই ঘুম থেকে উঠে গেছে। আমরা যখন রাত 1টার সময় ঘুম থেকে উঠেছি, তখনও ছুটকিও ঘুম থেকে উঠে গেছে। আর এই যে নবদ্বীপ স্টেশনে নেমে গেছি। সৌমিকে নিয়ে জার্নি করা ভীষণ কষ্ট, কারণ ও ট্রেনে বাসে একদমই উঠতে পারে না, কোনো গাড়িতে ও জার্নি করতে পারে না, খুবই কষ্টকর। আর কি বলতো, আমি ভেবেছিলাম হয়তো 2.5 বছর পর যাচ্ছি, ও একটু বড় হয়েছে, হয়তো এখন আর অসুবিধা হবে না। কিন্তু না, ওর এবারও সেই একই রকম বমি করতে করতেই যাচ্ছে, আর বলছে আমি আর কখনোই আসবো না। মানে ও যে আনন্দটা পায় এই ট্রেনে বাসে জার্নি করার পরে, যে কষ্টটা হয় ওর বমি করে, ও এই কষ্টের মধ্যে না আর ওর ইচ্ছা হয় না যে আর কোথাও যাই। ও প্রতিবার বলে আমি আর কোথাও যাব না, কোথাও আসবো না। কিন্তু এই যে বাচ্চা যাবার আনন্দে ও সব কিছু আবার ভুলে যায়। আর এই যে আমরা গঙ্গাটা এখন পার হচ্ছি, গঙ্গা পার হয়ে আমরা ওপারে যাব, তারপরে ওখান থেকে আবার গাড়ি ধরে বাড়িতে চলে যাব। এই গরমে জার্নি করা যে কতটা কষ্ট সত্যি। আজকে খুব রোদ উঠেছে আর খুব গরম, মানে বলে বোঝানো যাবে না। বাচ্চাগুলো যেন একদম ঘেমে একদম কি বলবো আর অসুস্থ হয়ে গেছে পুরো। আর সৌমির কথা বাদই দিলাম, মানে ওর মুখটা দেখো একদম শুকিয়ে গেছে। আর এই নৌকাগুলোতে একটু ছাউনি থাকলে ভালো হতো। আমাদেরও একটা ভুল হয়ে গেছে, ছাতাটা আনা হয়নি। অন্যবার আসলে না ছাতাটা নিয়ে আসি, এবার আর ছাতা আনা হয়নি। আর বাড়িতে এসে আর ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়া করে এই যে বিকেলবেলা চলে এসেছিলাম একটু মাঠে, এই গাড়িতে ধান কাটা দেখতে। মানে এরকমভাবে ধান কাটা আগে আমিও দেখিনি, অনেক বছর পরেই দেখলাম। আর সৌমি তো কখনোই দেখেনি, তো ওই জন্য ওকে নিয়ে চলে এসেছিলাম বাড়ির সামনেই। কিছুদিন আগে তো খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তো তখন এই ধানগুলো একদম পড়ে গেছে, এদিক ওদিক উল্টে পাল্টে পড়েছে। তো এতে কি হয়, যদি এমনি সাধারণ মানুষ হাতে কাটে তাহলে অনেকটা সময় সাপেক্ষ, তারপরে ধানগুলোও ঠিকঠাক পাওয়া যাবে না, কারণ পড়ে গেছে না, অনেক ধান নষ্ট হয়ে গেছে। আর তারপরে মেঘের কথাও বলা যায় না, কখন বৃষ্টি চলে আসে।
তো এই জন্য ধানগুলো মেশিনে কাটা হচ্ছে। মেশিনে কাটলে একদম ধানগুলো পেয়ে যাচ্ছে, শুধু বিচালিটা পাচ্ছে না আর কি। আর ধানগুলো একটু বাড়িতে নিয়ে গিয়ে আবার রোদ দিতে হয়, এই একটা কিন্তু অসুবিধা। আর হাতে ধান কাটলে কি হয়, মাঠে শুকিয়ে তারপরে ঝাড়াই করতে হয়, তো এই জন্য ধানগুলো আর পরে শুকোনোর কোনো ব্যাপার থাকে না। তো দেখো কত কম সময়ে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে, এই একটা খুবই ভালো সুবিধা যে ধানগুলো অন্তত বৃষ্টিটা আর ভিজবে না। তো এই যে কাটা দেখে এখন যাব বাড়িতে। বাড়ির পাশে আজকে বিয়ে আছে, সেই উপলক্ষে আর কি বাড়িতে আসা। তো বিকেলে আবার বিয়ে বাড়ি যাব, জানি না কি হবে। আকাশের অবস্থা কিন্তু একদম ভালো না, হয়তো বৃষ্টি হলেও হতে পারে। তো এখন এই ধান কাটা হয়ে গেলে বস্তা বোঝাই করে নিয়ে বাড়ি যেতে হবে। আমি কিছু আর করব না, কারণ এমনি ট্রেনে জার্নি করে এসে একটু ভালো লাগছে না, তো এই জন্য আর কিছু করব না, শুধু এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই এখন বাড়িতে চলে যাব। আর ছুটকি একটু ঘরে ঘুমোচ্ছে, তো এই জন্যই আসলাম। আর এই যে মাঠ থেকে আসার পরে সন্ধেবেলায় চলে এসেছি এখন বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ির সামনেটা একটু তোমাদের, সামনে বলতে গেটটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো দেখো খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু অনেক দিন পর বিয়ে বাড়িতে চলে এসেছি। আর এখন কিন্তু গ্রাম শহর বলে কোনো ব্যাপার নেই, কারণ সব জায়গাতেই এখন সমান তালে তাল মিলিয়ে চলছে। প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে। আর একটু চলো বর কনেকে তোমাদের দেখিয়ে দিই। যদিও খুব ভিড়, ভালো করে দেখাতে পারলাম না। এই দেখো বর আর কনে দুজনকেই খুব সুন্দর লাগছে। তোমরা এদেরকে সবাই একটু আশীর্বাদ করো, এদের যেন নতুন জীবনটা সুখের হয়। আর বিয়ে ওদিকে হচ্ছে, বিয়েতে খুব ভিড়, কারণ লগ্নটা একদম তাড়াতাড়ি ছিল, তো এই জন্য সবাই আর কি বিয়েটা দেখতে পাচ্ছে। আর কি বলো তো, এটা হলো আমার বান্ধবীর দাদার বিয়ে। তো বান্ধবী বলা ভুল হবে, আমাদের প্রায় নিজেদের মতনই হয়ে গেছে, আমাদের একদম পাশের বাড়ি। আর আমার যে বান্ধবীটা, তো ওর শ্বশুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি কিন্তু একই জায়গায়। এইটা হলো আমার কাকার মেয়ে, ও এসেছে বিয়েতে। আর আমার বান্ধবীকে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে আমার বান্ধবী, আমরা ছোট থেকে একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে স্কুল, একসঙ্গে সব জায়গায়, মানে আমরা তিনজন একই সঙ্গে থাকতাম, আমার কাকার মেয়ে, আমার এই বান্ধবী আর আমি। তো মোটামুটি এই যে বিয়ে বাড়ি এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, এখানে সবাই নাচানাচি করছে। আর এখানে যারা আছে সেগুলো সবাই আমার দাদার মেয়ে হয় সম্পর্কে। এখানে দুজন আছে আমার নিজের দাদার মেয়ে, আর আছে এই বাড়ির পাশের দাদার মেয়ে, আর কি সবই ভাইজি। তো এরা এখানে নাচছে, আমি এখন ঘরে যাব। আর একটু ভালো লাগছে না, এখন বাজে রাত প্রায় 1টা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ওখানে আমার বৌদি